গিজা পিরামিডের কনস্ট্রাকশন থেকে শুরু করে হাজারো বছর আগে লেখা হায়ারোগ্লিফিকে পাওয়া হেলিকপ্টার আর ইয়টের ছবি অবধি মিশরের মরুভূমিতে অনেক এমন রহস্য রয়েছে যা আমাদের অবাক করে দেয়। কায়রো থেকে 550 কিলোমিটার দূরে প্রাচীন মিশরের আবাইদাস নামে একটি শহর রয়েছে। এই জায়গা থেকে 11 কিলোমিটার দূরে রয়েছে নাইল নদী। তবে বাকি অংশে শুধু ধুধু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না। 1988 সালের কথা। একদিন হঠাৎ ধুলার ঝড়ের কারণে বালি সরে যায় আর মাটির নিচ থেকে একটি অদ্ভুত জিনিস বেরিয়ে আসে, যেটি দেখে মনে হচ্ছিল কাঠের তৈরি একটা স্ট্রাকচার, যাকে ঘুণ খেয়ে প্রায় নষ্টই করে দিয়েছে। স্ট্রাকচারটির বিষয়ে জানার জন্য আর্কিওলজিস্টরা সাল 2000-এ সেই জায়গার খনন কাজ শুরু করে, আর সে জায়গা থেকে যা বেরিয়ে আসে তা দেখে সবাই অবাক হয়ে যায়। ধুলার ঝড়ের কারণে মাটির নিচ থেকে যেই জিনিসটি বেরিয়ে এসেছিল তা কোনো সাধারণ জিনিস ছিল না, তা ছিল একটি 70 ফিট লম্বা বোট। তবে এই বোটটি দেখে আর্কিওলজিস্টদের মনে একটি প্রশ্ন বারবার আসছিল, এত বড় মরুভূমির মধ্যে বোট এলো কোথা থেকে, আর কেনই বা বোটটি মরুভূমির মধ্যে আটকে পড়ে আছে। খননের কাজ কিছুদিন চলার পর তারা আরও জানতে পারে সেই একই জায়গায় একটি বা দুটি নয়, বরং একই রকম 14টি বোট একই লাইনে দফন করা রয়েছে। আর্কিওলজিস্টরা এই দুর্বল অবস্থায় পাওয়া বোটগুলোকে পুরোপুরি মাটির থেকে বের করে আনতে সাহস পাচ্ছিল না, কারণ বোটগুলো যেই অবস্থায় পাওয়া গেছিল তাদেরকে পুরোপুরি মাটি থেকে বের করতে গেলে তা ভেঙে নষ্ট হয়ে যেত, আর অনেক অজানা ইতিহাসই অজানাই থেকে যেত। তবে বিজ্ঞানীরা বোটের থেকে সামান্য কিছু ভেঙে যাওয়া অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারে বোটগুলো প্রায় 5000 বছর পুরনো, অর্থাৎ বোটগুলো গিজা পিরামিডের থেকেও 500 বছর পুরনো। তবে এটুকু জানাই তাদের জন্য যথেষ্ট ছিল না, তাই কিছু সময় পর লেটেস্ট সোনার স্ক্যানিং টেকনোলজির মাধ্যমে আর্কিওলজিস্টরা এই জায়গাটিকে হাত না লাগিয়েই একটি 3D মডেল তৈরি করে ফেলেন। জায়গাটিকে স্ক্যান করার পর এই 3D মডেলটি পাওয়া গেছিল, যা আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। মনে করা হয় এই বোটগুলি মানব ইতিহাসের সবচেয়ে পুরাতন নৌকা। 60 থেকে 70 ফিট লম্বা এই বোটগুলোকে দেখে মনে হয় কেউ বা খুব সূক্ষ্মভাবে তাদেরকে সমান্তরালে সাজিয়ে রেখেছিল। এই বোটগুলোকে দেখে প্রথমে মনে করা হয়েছিল হয়তো 5000 বছর পূর্বে এই জায়গাটি নাইল নদীর কিনারা ছিল আর বোটগুলো নদীর জলে ভেসে এসেছিল। কিন্তু এক্সপার্টরা এই যুক্তিকে ভুল মনে করে, কারণ যদি এই বোটগুলো নদীর জলে ভেসে আসতো তাহলে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকতো, কিন্তু প্রত্যেকটি বোট একে অপরের সাথে সোজা লাইনে ছিল, যার মানে কেউ এই বোটগুলোকে এখানে এনে রেখেছিল। এছাড়াও আর্কিওলজিস্টরা আশেপাশের জায়গাকে ভালো মতো পরিদর্শন করে বুঝতে পারে যে এখান থেকে কোনোদিনও নাইল নদী বয়েই যায়নি। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই বোটগুলো কাদের ছিল? আর যদি বোটগুলো নদীতে না এসে থাকে তাহলে এদেরকে কেন এত দূর মরুভূমিতে মাঝে টেনে আনা হয়? যখন নৌকোগুলোকে 3D মডেলিং দিয়ে আবারও রিকনস্ট্রাক্ট করা হয় তখন জানা যায় এই নৌকোগুলো কোনো সাধারণ নৌকো ছিল না, এগুলো ছিল রোয়িং ভেসেল, যাকে 30 জন মিলে দাঁড়ের সাহায্যে চালানো হতো, যেমন আজকালকারের র্যাব বোটকে চালানো হয়। বোটগুলোর ডিজাইনগুলোকে ভালো মতো লক্ষ্য করলে বোঝা যাবে বোটগুলোকে বানানোর জন্য কাঠের তক্তাকে রশির সাহায্যে ভালো মতো বাঁধা হয়েছে। আর্কিওলজিস্টদের মতে এই বোটগুলো ওই সময়কার বোটের থেকে অনেক ভিন্ন আর উন্নত ছিল। এই বোটগুলো বানানোর সময় কাঠের তক্তাকে ভিতর থেকে এক বিশেষ কোণে কেটে লাগানো হয়েছে, যা দেখে মনে হয় এদের সুন্দর করার জন্যই এইভাবে বানানো হয়েছে। আর্কিওলজিস্টের মতে তাদের গবেষণায় উঠে আসা বিভিন্ন তথ্য থেকে জানা গেছে এই ধরনের বোটগুলো একমাত্র প্রাচীন মিশরীয় রাজা মানে ফেরাওয়ের কাছে ছিল। কিন্তু প্রশ্নটি হলো, বোটগুলো এইভাবে মরুভূমিতে কেন ফেলে রাখা হয়েছিল? আবাইদাস বোটগুলির রহস্য উৎক্ষেপণের জন্য আর্কিওলজিস্টরা আশেপাশে এরিয়াতে পর্যবেক্ষণ শুরু করে। যেই জায়গায় এই বোটগুলির খোঁজ পাওয়া গেছিল তার পাশেই মাটির তৈরি ইটের একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। এক্সপার্টদের মতে এই বিরাট স্ট্রাকচারটি প্রাচীন মিশরীয়দের ইবাদতের জায়গা ছিল, যেখানে তারা ফারাওদের পূজা করত। এই জায়গা থেকে অনেক বাসনপত্রের অবশেষ পাওয়া গেছে, যেটাতে করে তারা খাবার খেত আর সুরাপান করত। যখন এই মাটির বাসনের কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় এই বাসনগুলো ঠিক সেই সময়কার বানানো হয় যখন এই বোটগুলো নির্মাণ হয়েছিল। এই ডিসকভারির পর ইজিপ্টোলজিস্টদের বিশ্বাস হয়ে যায় যে এই 14টি বোট এবং এই স্ট্রাকচারের মধ্যে কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে।
আবারও যখন ভালো মতো পরীক্ষা করা হয় তখন একটি এরকম তথ্য সামনে উঠে আসে যা আর্কিওলজিস্টের জন্য একটি বড় সাফল্য ছিল। বোটের দুই পাশে ইটের তৈরি দেওয়াল পাওয়া যায়। দেওয়ালগুলো বোটের কার্ভ হিসেবে বানানো হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল এই দেওয়ালগুলিকে বোটের জন্যই বানানো হয়েছিল। শুধু দুই সাইডেই নয়, বোটের নিচেও ইটের ফ্লোর ছিল। আর্কিওলজিস্টের মতে যখন বোটের 3 দিকে ইট লাগানো রয়েছে, এর মানে বোটের উপরেও ইটের লেয়ার ছিল, যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। যখন 3D গ্রাফিক্সের সাহায্যে বোটের উপরের ভাগেও ইট লাগানো হয় তখন বোঝা যায় এগুলো ছিল বোটের কবর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। 5000 বছর আগে মামিদের মতোই এই বোটগুলোকেও কফিনে ভরা হয়েছিল। সৌন্দর্যের জন্য এই তাঁবুতের ওপর সাদা লাইমস্টোন দিয়ে প্লাস্টার করা হয়েছিল। যখন সূর্যের আলো এইগুলোর ওপরে পড়তো তখন দূর থেকেই এরা ঝলমল করত। আপনাদের বলে রাখি, যখন পিরামিডও নতুন তৈরি হয়েছিল তখন এদের ওপরেও এরকম হোয়াইট লাইমস্টোনের স্তর ছিল। লাইমস্টোন দিয়ে প্লাস্টার করার পর পিরামিডও মরুভূমিতে মূর্তির মতো চকচক করত। আর্কিওলজিস্টরা অনেক বছরের গবেষণার পর আবায়দাস বোটের রহস্য অনেকটাই সলভ করে ফেলেছিল। তবে যাই হোক, এটা তো কনফার্ম যে বোটগুলো নাইল নদী থেকে ভেসে আসেনি। এই বোটগুলোর অ্যাডভান্স ডিজাইন এটা প্রমাণ করে যে এগুলো কোনো মিশরীয় ফেরাওয়ের ছিল আর এদেরকে কফিন বন্ধ করা হয়েছিল। এখন প্রশ্নটি হলো, এই বোটগুলোকে কফিন বন্দি কেন করা হয়েছিল? আর্কিওলজিস্টরা এই প্রশ্নেরও জবাব খুঁজে পায়। গবেষণা করার সময় তারা দেখে যেখানে বোট পাওয়া গেছিল সেখান থেকে 1.5 কিলোমিটার দূরেই প্রাচীন মিশরীয় ফেরাওয়ের টম্ব পাওয়া যায়, যেখানে তাদেরকে মৃত্যুর পর রাখা হতো। আর্কিওলজিস্টরা আরো জানায় এই টম্বগুলিও সেই সময়ই বানানো হয় যখন এই বোটগুলোকে বানানো হয়েছিল। টম্বটিতে শুধু ফেরাওয়ের দেহই রাখা ছিল তা নয়, তার পাশেই আপনারা যে ছোট ছোট বাক্সগুলোকে দেখছেন তাতে ফেরাওয়ের প্রিয় মানুষদেরও দফন করা হয়েছিল। এবং অবাক করা ব্যাপারটি হলো, যেদিন ফেরাওয়ের দেহটিকে দফন করা হয়েছিল সেই একই দিনে তার প্রিয় মানুষদেরও কবর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কিং এর সাথে সাথে তার প্রিয় মানুষেরাও নিজের রাজার সম্মানে একই দিনে একই সাথে নিজেদের প্রাণ দিয়েছিল। প্রাচীন মিশরীয় এটা মানতেন মৃত্যুর পরেও মানুষের একটা জীবন থাকে, তাই তাদের রাজার মৃত্যুর পর তার সাথে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস, তার পুরো সম্পত্তি, এমনকি তার চাকরদেরকেও কবর দিয়ে দেওয়া হতো, যাতে মৃত্যুর পরবর্তী জীবনযাপনে অনেক সুবিধা হয়। ঠিক একই কারণে এই বোটগুলোকেও রাজার সাথেই কবর দেওয়া হয়েছিল। এটি একটি এমন প্রথা যা পরম্পরা হিসেবে অনেক ফেরাওরাই ফলো করে এসেছে। এমন অনেক কবর থেকে লুটেরারা ফেরাওদের সম্পত্তি লুট করেছে। আবার হয়তো এমন কিছু কবর আছে যা এখনো মাটির নিচেই পড়ে রয়েছে, যার খোঁজ এখনো আমরা পাইনি। 1922 সালে মাটির থেকে অনেক ফিট নিচে তুতানখামনের কবর পাওয়া যায়, যা কোনোভাবে লুটেরাদের থেকে বেঁচে গেছিল। এর মধ্যে কিং এর সমস্ত খাজানা এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস একদম আনটাচড অবস্থায় পাওয়া গেছিল। এর মধ্যেও 35টি বোটের মডেল পাওয়া যায়। এইগুলো আবায়দাসের মতোই কিং এর পরবর্তী জীবনকে সুন্দর করার জন্য কিং এর সাথেই কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন। আর এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।